দেখেন বাংলাদেশের অর্থনীতি কন্ট্রাকশনের ভিতরেই আছে, এটা কখনো এক্সপানশনারি জায়গায় যায় নাই। আসলে আমরা মাঝে যখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 48 বিলিয়নে চলে গিয়েছিল তখন আমাদের মনে হয়েছিল যে এক্সপানশনের দিকে আছে, কিন্তু এটাকে বেশি দিন টিকে নেয়, কিন্তু কন্ট্রাকশনের মধ্যেই ছিল। এবং যতবার মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে আপনি খেয়াল করে দেবেন পরে সবসময় সংকোচনমূলক মুদ্রানীতিটাকেই প্রেফারেন্স দেওয়া হয়েছে, কখনো এক্সপানশনে যায় নাই। এটা একটা আমাদের অর্থনীতির একটা বড় গ্যাপটা হয়ে গেছে কি, যে আমাদের আয় এবং ব্যয়ের যে অসামঞ্জস্য, আমাদের আয় কম ব্যয় বেশি, এবং এটা এই এই চক্র থেকে আমরা কখনো বের হতে পারিনি। এবং বের হতে পারিনি শুধু তাই না, আমরা পরিচালন ব্যয়টাকে, রাষ্ট্র পরিচালন ব্যয়টাকে নিয়ে গেছি প্রায় 43%, যেটা সম্পূর্ণ অনুৎপাদনশীল খাত, এবং এখানে কিন্তু ব্যয়টা ইচ্ছা করলে কমানো যেত। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতার সুযোগে আমলাতন্ত্র, প্রশাসন তারা কিন্তু নিজেদের ব্যয়টা সাংঘাতিকভাবে বাড়িয়ে নিয়েছে, যেখান থেকে আর বের করে আনা যাচ্ছে না। এবং এটা বের করে আনা না গেলে আপনি কিন্তু বারবারই কমাতে বাধ্য হবেন, সেটা হলো শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। একটা বড় অর্থনীতির দুর্বলতার জায়গা হলো আমরা প্রতি বছর যে বাজেট দেই সেই বাজেটটা আমরা বাস্তবায়ন করতে পারি না। বছর শেষে এটাকে সংশোধন করতে হয়, ছোট করে আনতে হয়। এবারও প্রায় 50,000 কোটি টাকার মতন উন্নয়ন বাজেট কমাতে হবে আপনাকে, একই সাথে রাজস্ব প্রক্ষেপণ কমিয়ে আনতে হবে, এবং এটার কোনো জবাবদিহিতা নাই। আমাদের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা হলো এর কোনো জবাবদিহিতা নাই কোথাও। আমি যে একটা বিশাল টার্গেট এনবিআরকে প্রতি বছর দেই, পরবর্তীতে সেটা মিট করতে পারে না, জোর জবরদস্তি করেও মিট করতে পারে না, তাকে একটা সংশোধন দিতে হয়। কিন্তু এনবিআর যে পারলো না, সংসদে কেউ কোনো কথা বলে না এটা নিয়ে, যেহেতু সংসদে কোনো প্রশ্নোত্তর দিতে হয় না যে আপনি তাহলে এত প্রজেকশন কেন করেছিলেন যেটা আপনি অর্জন করতে পারলেন না। এটা গত আমি বলবো 15 বছর ধরে তো হচ্ছে, এর আগে থেকেই হয়ে আসছে। আমি বহুদিন ধরে বলছি, ইকোনমিস্টরা আরও ভালো করে হয়তো বলবেন, এই সংশোধিত বাজেটের কালচারটা থেকে আমাদের বের হতে না পারলে অর্থনীতির একটা বড় সংকটের জায়গা আমরা বের হতে পারবো না, কারণ আমার কোনো জবাবদিহিতা করতে হয় না। আর্থিক খাতের যে আমাদের বিশৃঙ্খলাটা, এটি এমন একটা জায়গায় গেছে যে এটা পুরো অর্থনীতিকেই আমার মনে হয় ঘিরে ধরেছে। অনেকগুলো ঘটনা তো ঘটেছে, ফার্মার্স ব্যাংক চলে গেছে, বেসিক ব্যাংক, পিকে হালদারের ঘটনা, পদ্মা ব্যাংক হয়েও রক্ষা হলো না। এখন ব্যাংকগুলোতে এবং ব্যাংকগুলোতে আইন করে ব্যাংকের মালিকদের জমিদারি কায়েম করা হয়েছে, এবং পাবলিক মানি ডিল করে। তো ব্যাংক তো কোনো ব্যক্তির মালিক টাকা ডিল করে না, পাবলিক মানি ডিল করছে। পাবলিক মানির উপরে কিছু মানুষকে বসিয়ে দিলেন আপনি, যে তারা এটা যা ইচ্ছা তাই করতে পারবে। উনি 9/6 কথা বলেছেন, তার চেয়ে বেশি ক্ষতি করেছে তো ওটা। ঋণ সিস্টেমের উপরে, ব্যাংক পরিচালনার উপরে মালিকদের খবরদারিটা, ওখানে ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট আর কাজ করে নাই। ফলে বাজারে দেখা গেছে যে একটা পক্ষের হাতে টাকাটা চলে গেছে, সেই টাকা পাচার হয়ে গেছে, লুট হয়ে গেছে। বাজারে যে টাকা দরকার ছিল, ব্যাংকগুলো যে হাত বিনিয়োগ করতে পারতেন যেখানে, সেখানে আর বিনিয়োগ করতে পারেনি। বহুদিন পরে এসে সরকার যেটা করেছে যে সুদের হারটা, বাজার ভিত্তিক সুদের হারটা বাড়িয়েছে। আমরা এক সময় জোর করে একটা রোমান্টিসিজমের মধ্যে থেকে টাকাটাকে জোর করে ডলারের বিপরীতে ধরে রেখেছিলাম, টাকার মানটা। এটা ক্ষতি করেছে, এটা আমাদের রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং আমদানি খাতেও কোনো ইতিবাচক প্রভাব রাখতে পারেনি। এবং বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট করতে না পারার কারণে যেটা হয়েছে যে আমরা টাকার কোনো ভ্যালু তৈরি করতে পারিনি। এখন আপনি যখন ক্রলিং পেগে গেছেন, 7 টাকা আপনি বাড়িয়ে দিয়েছেন, এর অর্থ হলো আপনি কিন্তু সীমা, উনি ঠিকই বলেছেন, আমি বাজার ভিত্তিক করিনি, আমি একটা সীমা ধরে রেখেছি নিজের হাতে। ক্রলিং ব্যাক তো প্রতিদিন করার কথা, নিয়মিত করার কথা, সেটা না হয়ে আমি একটা সীমা ধরে রেখেছি। এটাও কিন্তু বাজারে এখন এই যে নতুন করে ইনফ্লেশন তৈরি করছে, ইনফ্লেশন তো দীর্ঘদিন ধরে চলছে, এবং মূল্যস্ফীতির এই প্রভাবটা মানুষের সমগ্র জীবনযাপনে প্রভাব ফেলছে। পুষ্টি কমে যাচ্ছে, তাদের লেখাপড়ার খরচ কমে যাচ্ছে, শিক্ষা ব্যয় ইত্যাদি ক্ষেত্রে। এবং একটা আলোচনা তো আমরা করছিই না, সেটা হলো জ্বালানি ব্যয়টা সরকার যে জায়গায় নিয়ে গেছে এবং যে পদ্ধতিতে নিয়ে গেছে, আরো যাবে, এবং যে পদ্ধতিতে নিয়ে গেছে, ব্যয় তো বেড়েছে কিন্তু পদ্ধতিটা ভালো ছিল না। আমরা ক্যাপাসিটি চার্জ বলেন, তারপরে ব্যক্তি খাতে এমনও তো কোম্পানি আছে যাদেরকে আমরা পেমেন্ট করেছি, তারা 100 টাকা বিদ্যুৎ দেয়নি আমাকে, আসলে দিতে পারেও নেই। এই জ্বালানি খাতের এই বিষয়টা, এবং এলএনজির ইম্পোর্ট, আমরা ইম্পোর্ট বেস করে ফেললাম, আমরা দীর্ঘ সময় কোনো এক্সপ্লোরেশনে যাই নেই, একটা সিরিয়াস রকমের ক্রাইসিস তৈরি করেছে, যেটার আমরা প্রভাব দেখতে পেয়েছি করোনাকালে। হঠাৎ করে যখন আপনার ব্যবসা বাণিজ্যে ধস নামলো, আপনার হাতে কোনো নগদ টাকা নেই, কারণ আপনার কোনো ট্যাক্স জিডিপি রেশিও নেই। এটা দক্ষিণ আফ্রিকার মানে আফ্রিকান কান্ট্রিগুলো থেকে কম, দক্ষিণ এশিয়ার মধ্যে কম। আপনার হাতে যদি নগদ টাকা থাকতো, তা দিয়ে আপনি ক্রান্তিকালের মেটাতে পারতেন। কিন্তু আপনি যে করোনাকালে ব্যবসাকে
যেটাকে বলে যে আমরা ইনসেনটিভ দিলাম, সেটাও শেষ পর্যন্ত ব্যাংক নির্ভর হয়েছে, কিন্তু সেটারও কিন্তু সুদ গুনতে হয়েছে। ফলে সামগ্রিকভাবে অর্থনীতি আমি বলবো একটা সংকট ঘনীভূত। এখান থেকে বের হতে গেলে যে সুশাসনের জায়গাগুলো দরকার আর্থিক খাতে, সেটার দৃশ্যমান জায়গা আমরা এখনও দেখতে পাচ্ছি না। বাজার ভিত্তিক করা হয়েছে কিন্তু অনেক দেরি করে ফেলা হয়েছে, কিন্তু এটাকেও ধরে রাখতে হবে। সুদের হার বাড়ানোটা ভালো কাজ হয়েছে, কিন্তু অনেক বিলম্ব হয়ে গেছে। সংস্কারের কাজে হাত দিতে হবে। IMF যে কথাগুলো বলছে সেই সংস্কারগুলো করতে গেলে আপনাকে কিন্তু অনেকের অপ্রিয় প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এত সংস্কারের মধ্যে আপনি ঢুকে পড়লে, যেটা আপনার ধীরে 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 করা উচিত। না, ঢুকে নাই তো। IMF যা যা বলছে তো করে নাই, কিছুই করছে না। যদি করতে হয়, কারণ টাকা নিতে হলে সরকার IMF এর ওই কথাটা শুনে যেখানে ভর্তুকি বাড়ানোর কথা আছে, ভর্তুকি কমানোর কথা আছে, কিন্তু যখনই বলে যে লস মেকিং স্টেট ওন এন্টারপ্রাইজ বন্ধ করেন, ওটা করছে না। যখনই বলা হচ্ছে যে রিজার্ভের ক্ষেত্রে আমরা যে নীতি বলেছি সেটা অনুসরণ করেন, সেটা করা কঠিন হচ্ছে। খেলাপি ঋণের ব্যাপারে কঠোর হওয়ার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে না। এই জায়গাগুলোর সংস্কার তো হচ্ছে না। সো জিয়া হাসান, আপনি শুনছিলেন এবং আপনার কাছে একটু শুনতে চাই। IMF এর প্রসঙ্গ উঠলো, ইতিমধ্যেই বাংলাদেশ চীনের কাছে $5 বিলিয়ন ঋণ চেয়েছে। তো সব মিলিয়ে আপনার কাছে আরেকবার শুনতে চাই যে মিস্টার ইশতিয়াক রেজার কথার প্রেক্ষিতে আপনি কি মনে করেন? ইশতিয়াক ভাই তো চমৎকার বলেছেন, উনি অনেকগুলো প্রসঙ্গ কভার করেছেন যেগুলো আমি বলিনি। সো আমরা ইশতিয়াক ভাইয়ের কথায় যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমরা অর্থনীতির যে সিচুয়েশনটা বলি, এটাকে বলি হচ্ছে পলি ক্রাইসিস। তার মানে হচ্ছে নির্দিষ্ট একটা দিকে ক্রাইসিস না, ক্রাইসিস সব জায়গায়। এবং এটা তো আমাদের বাংলায় একটা সুন্দর প্রবচন আছে যে সারা শরীরে ব্যথা, এটা কোথায় ওষুধ দেব। সো এই পলিক্রাইসিসের বিষয়টা কিন্তু ভয়ঙ্কর, কারণ আমরা অর্থনীতিতে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথা বলি, এখানে 3 ধরনের ক্রাইসিস আমরা দেখি। একটা হচ্ছে ব্যাংকিং ক্রাইসিস, একটা কারেন্সি ক্রাইসিস, একটা হচ্ছে ডেট ক্রাইসিস। আমাদের দেশে টেকনিক্যালি বলতে পারি যে আমাদের তেমন কোনো ব্যাংকিং ক্রাইসিস নাই। আমাদের 10% 12% খেলাপি ঋণ, হ্যাঁ এটা খারাপ, কিন্তু এটা খারাপ হলেও একটা ডেভেলপমেন্ট কান্ট্রিজ এটা হতে পারে। কিন্তু আমরা জানি যে রিয়ালিটি হচ্ছে যে প্রকৃত খেলাপি ঋণের হার 10% না, এটা প্রায় IMF নিজেই দেখাইছে যে এটা প্রায় 3 লক্ষ কোটি টাকার উপরে। ঠিক তেমনি কারেন্সি ক্রাইসিস, হ্যাঁ 4 লক্ষ কোটি টাকা, 4 লক্ষ কোটি, রাইট। সো এবং এটা আমি আমার গবেষণায় দেখাইছি এটা পৃথিবীর 3rd হাইয়েস্ট, যদি IMF এর ডেটাটাকে আমরা আমলে নিই। এবং আমাদের এর উপরে আছে যে সান মেরিনো এবং ইউক্রেন। সো সান মেরিনোর ক্ষেত্রে এটা তারা যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল 2008-এ, তাদের দেশ থেকে অনেকগুলো জাহাজ ছিল, জাহাজগুলো গ্রিকরা তুলে নিয়ে গেছে, ওই টাকাটা তুলে নিয়ে গেছে। দে আর ইন ক্রাইসিস। ইউক্রেনের যুদ্ধ হচ্ছে এবং ইউক্রেনের ওই জর্জিয়ার 2016 পর থেকেই এই ক্রাইসিসগুলো হয়েছে। কিন্তু বাংলাদেশ তো এই ধরনের কোনো যুদ্ধ বা এই ধরনের কোনো কিছুর ভিতরে যায়নি। কেন আমাদের খেলাপি ঋণ 30 এত এত উপরে? ঠিক তেমনি আমাদের কারেন্সির যদি তাকাই, আমাদের কারেন্সি গত 2 বছরে প্রায় 34 মাসে 84 টাকা থেকে আজকে 120 টাকায় নেমে আসলো। কিন্তু এইটাও যে এন্ড না, এটা আমরা বলতে পারতেছি না। ইট কুড গেট ভেরি ওয়ার্স। হ্যাঁ, আমাদের কোনো ডেট ক্রাইসিস নাই, আমাদের কোনো ডেট ক্রাইসিস নেই। আপনি যদি অর্থনীতিবিদদের সাথে কথা বলেন, দেখবেন যে আমরা বলবো যে হ্যাঁ আমরা তো সভরেন ডেট বছরের পেমেন্ট করি $2.5 থেকে $3 বিলিয়ন। আমাদের তো আমদানি আছে, আমাদের তো RMG থেকেই আসে হচ্ছে যে প্রায় $40 বিলিয়ন, সবকিছু মিলে $50 বিলিয়ন রপ্তানি হয়। তাহলে তো আমার $3 বিলিয়ন পেমেন্ট করার কথা না, কিন্তু রিজার্ভ কমতেছে। তারপরে কারেন্সি ক্রাইসিসের কথা বললাম। ফলে কি হচ্ছে জানেন, এখানে একটা ডাটা চুরির বড় বিষয় আছে। এখানে যেই ডেটাগুলো সরকার প্রজেক্ট করতেছে, এটার আড়ালে যে রিয়ালিটি আছে, সেই রিয়ালিটিতে গিয়ে আলটিমেটলি কিন্তু ভিতর থেকে আমরা নাই হয়ে যাচ্ছি। কিন্তু যেহেতু ওই ডেটাগুলো সামনে নাই, তাহলে আমরা বলতে পারছি না। এবং আরেকটা বিষয় যে আমরা বিদেশি ইনভেস্টরদের টাকা তাদের লভ্যাংশ দিতে পারছি না, যে আমদানি যেগুলো করা হচ্ছে, যেগুলোর পেমেন্ট করা দরকার, সেই সব পেমেন্ট আমরা করতে পারছি না। অ্যাবসলিউটলি। আমি এটার সাথে সাথে আরেকটা প্রশ্ন আনি। বাংলাদেশে এই যে চায়না থেকে আমরা আরেকটু ব্রডার জায়গায় যাচ্ছে, একদম স্পেসিফিক না থাকে। চায়না থেকে সারা পৃথিবীতে প্রায় $300 বিলিয়ন, আমি এক্সাক্ট নাম্বারটা এক্স্যাক্টলি ঠিক নাও হতে পারে, $300 বিলিয়ন ক্যাপিটাল মুভ আউট করছে, যেহেতু আমেরিকা যেহেতু স্যাংশন দিয়েছে। তাহলে এখন ইভেন চাইনিজ কোম্পানিগুলো মেক্সিকো এবং ভিয়েতনামে ইনভেস্ট করতেছে, যাদের আমেরিকার সাথে সম্পর্ক ভালো। বাংলাদেশে কি একটা টাকার চাইনিজ এই কোম্পানিগুলো আসছে? ইন্ডিয়াতে যাচ্ছে। ফলে কেন আসতেছে না? এগুলোর একটা কারণ হচ্ছে যে এটা শুধু সুশাসন না। পৃথিবীর বড় বড় ইনভেস্টররা, বড় বড় কোম্পানিরা বুঝে এটা একটা এই দেশটা এই মুহূর্তে একটা ফ্র্যাজাইল দেশ, একটা ফ্র্যাজাইল ইকোনমি, এটা রাজনৈতিকভাবে ফ্র্যাজাইল, এটা যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটতে পারে।